হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে পড়ায় দেখা দিয়েছে নতুন ঝুঁকি। নেপাল ও তিব্বতের দুর্যোগ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান খান। জনাব মনিরুজ্জামান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। নেপালে প্রায় ২,০০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের বেঁচে থাকার আশা কতটা দেখছেন? ধন্যবাদ। বেঁচে থাকার আশার কথা যদি বলি, শুনতে খারাপ শোনা, বাট সত্য কথা হলো আসলে বেঁচে থাকার আশা নাই। কারণ আপনি যে বিপর্যয় এবং যেই মাত্রার আপনি দুর্যোগ দেখলাম, যেটা আমরা হয়তোবা সম্ভবত শুধু সিনেমাতেই বিভিন্ন সময় দেখে থাকি, হলিউড কেন্দ্রিক সিনেমা, বাট যেটা বাস্তবে দেখলাম যে এবং যেই বিপর্যয় হলো, এটা তো আসলে শুধু যদি পানির প্রবাহ বা বন্যার কথা বলেন শুধু তো তা না, সেই সাথে এটার যে কাদা পাথর বা অন্যান্য এবং যেটা যে তীব্রতা এবং যেটার গতি সেকেন্ডে বলা হচ্ছে 50 মিটার। আপনার হেডফোনটা একটু ঠিক করতে হবে। শোনা যাচ্ছে কি আমার জি, কথা? ঠিক আছে, বলুন। তো বলছিলাম যে যদি বলেন যে যে মানুষগুলা নিখোঁজ আছে, এটা বেঁচে থাকার সম্ভাবনার কথা যদি বলেন, আপনি যদি বাস্তব জায়গায় দাঁড়িয়ে বলেন তাহলে বেঁচে থাকার সম্ভাবনা আপাতত নাই, বা আপনি এটা দেখছেন না। কারণ এটা আসলে কোনো স্বাভাবিক বন্যা না বা স্বাভাবিক বিপর্যয় না। এইটা যেই বিপর্যয় এবং যেই মাত্রার এবং এটা যে তীব্রতা এবং ভয়াবহতা, যেটার যেই পানির নেমে আসার যে তীব্রতা, এটা শুধুমাত্র পানি না, তার সাথে পাথর, হিমবাহ, অন্যান্য বিষয় মিলিয়ে আপাত দৃষ্টিতে এটা বেঁচে থাকার কোনো সম্ভাবনা জায়গা আমি দেখছি না। আরেকটি বিষয় যে হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। ভূমিধসে হ্রদ থেকে পানি উপচে পড়ায় দেখা দিয়েছে নতুন করে ঝুঁকি। এমন দুর্যোগে করণীয় কি এখন? আহ আহ প্রথমত আপনি যে এটা আপনার সংবাদের মধ্যে বলে আসলো, যেটা জলবায়ুগত কারণ এবং অন্যান্য বিষয়গুলির কথা, আমি আসলে এটাকে আপনাকে এই বাস্তবতা মেনে নিয়েই বাঁচতে হবে। আসলে এখন পৃথিবী এবং পৃথিবীর গতি যেই দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে যদি বলি যে আপনি আপনি তো আর উন্নয়ন থামাচ্ছেন না। আপনি তো আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আমি যদি বলি বেপরোয়া উন্নয়ন, এখন আমরা যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, আপনি তো সাস্টেনেবল বা টেকসই উন্নয়ন তো আপনার আপনার পরিকল্পনায়, নীতিতে, পলিসিতে নাই। তাহলে সেই জায়গাটা আপাতত এটা জলবায়ুগত কারণে জায়গা থেকে যদি বলি, এটা থামানোর আপাতত কোনো আরেকটি উপায় নেই। বিষয় একটু আপনার কাছে জানতে চাই, নেপালের এই যে ভয়াবহ দুর্যোগ, এ থেকে আসলে ভাটির দেশ বাংলাদেশের উপরে কোনো ধরনের প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা? জনাব মনিরুজ্জামান খান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছিলাম যে নেপালের এই দুর্যোগের যে প্রভাব, সেটি ভাটির দেশ বাংলাদেশের উপরে পড়ার কোনো শঙ্কা আছে কিনা? হ্যাঁ, আমি সেই জায়গাটাই কথা বলছিলাম। দেখুন, আপনি যদি নেপালের এই দুর্যোগটা দেখেন, ওটার উৎপত্তি কিন্তু নেপাল না। উৎপত্তি কিন্তু আমরা তিব্বত বা চায়নাতে। কিন্তু আমাদের আসলে আশঙ্কার জায়গাটা, আপনি যখনই এরকম কোনো বিপর্যয় ঘটে, বিপর্যয় বা দুর্যোগের কিন্তু কোনো রাজনৈতিক চরিত্র বা ক্যারেক্টার নাই। এটা একটা ট্রান্স বাউন্ডারি ইন নেচার। তো ঘটলো নেপালে, তিব্বতে, কিন্তু এটার প্রভাবটা সবচেয়ে ভয়ংকরভাবে আসলো নেপালে। খুব স্বাভাবিকভাবেই এইটার প্রভাব পরবর্তীতে আস্তে, আস্তে হয়তোবা তীব্রতা কমবে। সেই জায়গা থেকে ইন্ডিয়া হয়ে এটা বাংলাদেশে আসার সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনাই আছে। এখন যেটা বললাম যে সম্ভাবনা আছে, সে অনুযায়ী আমার প্রস্তুতি আছে কিনা। তো আমি যদি সেই জায়গাটায় দেখি যে নেপালের এই শিক্ষাটা আমরা আসলে শিক্ষা হিসেবে নিচ্ছি কিনা। আমাদের এই জায়গাটা আমরা সবসময় ভুলে যাই, ঘটে যখন, তখন হয়তো আপাতত ফর দ্য টাইম বিং কিছুদিন আমাদের মনে থাকে। কোন দুর্যোগ, কোন বিপর্যয়, এইটার কোন রাজনৈতিক বা রাষ্ট্রীয় সীমার মধ্যে যেটা সীমাবদ্ধ থাকে না, এই জায়গাটা আমাদের একটু মনে রাখা দরকার। এই জায়গাটা আমাদের যোগাযোগ, এই জায়গাটা আমাদের একটু আ সমন্বিতভাবে এটা মোকাবেলা করার একটা জায়গা আমাদের থাকা দরকার। যেইটার একটা ভয়ংকর রকম ঘাটতি আমাদের এই চারিপাশে আছে। আমরা যদি আমাদের ব্যবস্থাপনার দিকে তাকাই, আপনি নেপাল, চায়না, ইন্ডিয়া আ এবং বাংলাদেশ, আমাদের এই মধ্যে কি এইরকম বিপর্যয় মোকাবেলার কোনো ইন্টিগ্রেটেড কিংবা একটা সমন্বিত পরিকল্পনা যদি আপনি দেখেন, এটা আমাদের নাই। তো সেইরকম একটা জায়গা থেকে বলছি যে, যে ঘটনার উৎপত্তি তিব্বতে কিন্তু ভয়ংকর রকম প্রভাব পড়লো নেপালে, ভাবার কোনো কারণ নাই এরকম এটার প্রভাব হয়তোবা মাত্রা কম। কিন্তু আমরা ফেনী ফ্লাড আমাদের একটা লেসন হতে পারে। আমরা নিশ্চয়ই সেটাও ভুলে গেছি। এইরকম প্রভাব পড়বে। আমি আগেই বলছি যে দুর্যোগের কোনো
রাজনৈতিক সীমা নেই। এটার এটার প্রভাব ট্রান্স বাউন্ডারি কিন্তু এখন এই ধরনের আকস্মিক যে ভয়াবহতা, সেটি জানার কোনো আগাম সতর্ক বার্তা দেওয়ার ব্যবস্থা কতটা উন্নত? বার্তার ক্ষেত্রে যদি বলি আপনার এই ফ্ল্যাশ ফ্লাড বা এইরকম দুর্যোগের ক্ষেত্রে আপনি পূর্বাভাস পাওয়াটা আসলে বিপদ। আপনি যদি এই ঘটনাটাকেই দেখেন 8টা 37 মিনিটের দিকে 4.4 এইরকম মাত্রা একটা কম্পন অনুভূত হইছে। ঠিক তার 35 মিনিটের মধ্যে 9টা 15 থেকে 16-র মধ্যে তারা জানলো যে এরকম একটা ভয়াবহ রকম ফ্লাড বা এরকম একটা ঢল আসতেছে। এইটুকু সময় বা 1-2 ঘন্টার মধ্যে যদি আপনি বলেন এটার পূর্বাভাস আসলে ডিফিকাল্ট। তবে আপনার যদি সবসময় ইফেক্টিভ একটা ব্যবস্থাপনা বা প্রস্তুতি থাকে, সেই ক্ষেত্রে এগুলো মোকাবেলা করা সম্ভব। আমি যেটা শুরু করছিলাম যে আপনার এখন তো টেকনোলজির ব্যবহারটা সর্বোচ্চ এবং সমন্বিতভাবে যদি করতে পারেন, তাহলে এটা সম্ভব। আমি আগেই বলছি যে অবশ্যই সম্ভব। কারণ যখন ঘটলো 8টা 37-এ 9টা 15 থেকে যখন তারা আর্লি ওয়ার্নিং দেওয়া শুরু করলো এবং মোটামুটি তার থেকে 8 থেকে 10 ঘন্টা পরেও এটার ব্যাপকতা এবং ব্যাপক প্রভাব বা ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম। তো এইরকম জায়গায় আর্লি ওয়ার্নিং প্লাস আপনার আসলে সমন্বিত এবং সামগ্রিক একটা প্রস্তুতির একটা ব্যাপক ঘাটতি ছিল, যেটা আসলে খুব বেশি রকম দরকার। জি, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।